মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পূর্তির দিনে ভার্চুয়াল মাধ্যমে একটি মতবিনিময় সভায় যুক্ত হতে যাচ্ছেন। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী 5ই আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এই আয়োজনে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার প্রস্তাবিত সময়সূচি নিয়ে কথা বলবেন। ফরেন করেসপন্ডেন্স ক্লাব অব সাউথ এশিয়া বা এফসিসি সাউথ এশিয়ার উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সময় সন্ধে 6:30 থেকে রাত 8টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে এবং ক্লাবটির সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। আয়োজকদের আমন্ত্রণপত্র অনুযায়ী আলোচকদের তালিকায় রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। আত্মসমর্পণ করতেই দেশে ফিরছেন শেখ হাসিনা। 2024 সালের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড মাথায় নিয়েই অবশেষে দেশে ফেরার ঘোষণা দিয়ে এক নতুন তোলপাড় সৃষ্টি করেছেন। 2024 সালের 3 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় পথ বদলের দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে সেদিন উচ্চারিত হয়েছিল সরকারের পদত্যাগের এক দফা দাবি। বৃষ্টিভেজা দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে তখন ক্ষোভের আগ্নেয়গিরি, কারো হাতে জাতীয় পতাকা, কারো হাতে সুবিচারের আকুতি জানানো প্ল্যাকার্ড। লাখো কণ্ঠে ভেসে আসছিল একটাই হুঙ্কার, দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, প্রত্যর্পণের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান, দেশে এলেই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর 1 মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। কথায় আছে, আন্তর্জাতিক কূটনীতির টেবিলে কোনো চিরস্থায়ী বন্ধু থাকে না, থাকে কেবল নিঃসঙ্গ স্বার্থের নির্মম হিসেব নিকেশ। টানা 17 বছর যে শেখ হাসিনাকে দিল্লির মসনদ থেকে ঢাল হয়ে রক্ষা করা হয়েছে, ক্ষমতার পথ পরিবর্তনের পর সেই পরম বন্ধু ভারতই এখন তার সব দরজা একে একে বন্ধ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিডিওর শুরুতেই অংশ বিশেষ দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের মাঝে কতটুকু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবে। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। আত্মসমর্পণ করতেই দেশে ফিরছেন শেখ হাসিনা। 2024 সালের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড মাথায় নিয়েই অবশেষে দেশে ফেরার ঘোষণা দিয়ে এক নতুন তোলপাড় সৃষ্টি করেছেন। 78 বছর বয়সী এই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, নিজের জীবনের পরিণতি সম্পূর্ণ জানা সত্ত্বেও আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরে সরাসরি আদালতে আত্মসমর্পণ করতে চান। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিচারের মুখোমুখি হওয়ার এই আকস্মিক সিদ্ধান্ত কোনো সাহসী পদক্ষেপ নয়, বরং গণহত্যা ও গুমের অভিযোগে অভিযুক্ত হয়ে বিশ্ব দরবারে চরম কূটনৈতিক কোণঠাসা পরিস্থিতি তৈরি হওয়ার ফল। দেশে পা রাখলেই গ্রেপ্তার, কারাবাস কিংবা ফাঁসির রায় কার্যকরের সুনির্দিষ্ট 3টি সম্ভাবনা মানার কথা বললেও অনেকেই এটিকে বিচারিক অনুকম্পা পাওয়ার শেষ রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তিনি একা নন, বরং আওয়ামী লীগ সরকারের যেসব বিতর্কিত সাবেক মন্ত্রী ও শীর্ষ নেতা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের সকলকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন। 2024-এর রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের পর ভারতের নির্বাসনে থাকা শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে দীর্ঘ কূটনৈতিক ও আইনি দৌড়ঝাঁপ চলে আসছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও ইতিপূর্বে সাফ জানিয়েছেন, হাজারো নিরীহ মানুষের প্রাণহানির বিচারে শেখ হাসিনাকে আর কোনো বিলম্ব না করে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে কাঠগড়ায় সোপর্দ করাই সরকারের প্রধান অধিকার। বর্তমানে দেশে নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এবং মাথায় আইনি মৃত্যুদণ্ডের খাড়া ঝুলতে থাকায় শেখ হাসিনার এই পদক্ষেপে স্পষ্ট যে দীর্ঘদিনের শাসনের আইনি ও নৈতিক জবাবদিহিতা এড়ানোর আর কোনো পথ খোলা নেই। পরিণতি জানা থাকা সত্ত্বেও তার এই আত্মসমর্পণ চূড়ান্ত বিচারের রাজপথ ও বিচারিক ময়দানে গণহত্যাকারীদের শাস্তি নিশ্চিতের পথেই মোড় নেবে বলে মনে করছেন দেশের সচেতন রাজনৈতিক মহল। ক্ষমতাচ্যুত হবার পর
গেল 2 বছর ধরে শেখ হাসিনার আশ্রয় ভারতে। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি বহু রাজনৈতিক দলের। বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, প্রত্যর্পণের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানান, দেশে এলেই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উনি কিভাবে আসবেন এটা ওনার সমস্যা, এটা আমার সমস্যা। আমাদের এটা হলো আমার চৌহদ্দির মধ্যে যখন ঢুকবেন, সেই চৌহদ্দিতে ঢুকলে আইন যেটা আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি আইনের প্রয়োগ করবো। তার সিম্পল। সদ্য বিদায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আগস্টে বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই, তবে সরকার মনে করলে অধিবেশন ডাকতে পারে। রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার থেকে 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিল যে আমরা বিশেষ অধিবেশন ডাকবো কিনা। তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন করতে 60 দিনের মধ্যে আমি ডাকতে হবে। সেটা এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সেখানে হচ্ছে বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ প্রসঙ্গে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সাথে আইন মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বর্তমানে 4.5 মিলিয়ন মামলা অমীমাংসিত অবস্থায় আছে। মামলার জট কাটাতে প্রয়োজনে আইন কাঠামোতে পরিবর্তন আনা হবে বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশে প্রায় 4.5 মিলিয়ন মামলা পেন্ডিং বিভিন্ন আদালতে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে যারা নিরপরাধ মানুষের চোখের পানি ঝরিয়েছে, উপরওয়ালার নিখুঁত বিচার থেকে তারা কেউ কখনো পার পায়নি। আজ স্বৈরাচারী শেখ হাসিনা দেশছাড়া হয়ে ভারতে পালিয়ে বেড়াচ্ছে। অনেকেই বলছেন এসব তার অতীত কুকীর্তির চরম পরিণতি। কারণ ক্ষমতার গদি টিকিয়ে রাখতে এমন কোনো ভয়ঙ্কর কাজ নেই যা হাসিনার সরকার করেনি। আজ থেকে ঠিক 10 বছর আগের একটি রাতের কথা। 2016 সালের 2 সেপ্টেম্বর রাত তখন 11টা। চারিদিক একেবারে নিস্তব্ধ। রাজধানীর রূপনগরের একটি নিঝুম গড়ি থেকে সৎ ও প্রতিবাদী সেনা কর্মকর্তা জাহিদুল ইসলামকে হাত ধরে বেঁধে নিয়ে নামিয়ে আনে পুলিশের একটি বিশেষ দল। মুহূর্তের মধ্যেই নীরবতা ভেঙে গর্জে ওঠে অস্ত্র। চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় মেজর জাহিদুল ইসলামকে। শুধু তাই নয়, তার 2 অবুজ কন্যার সন্তান ও স্ত্রীকে দিনের পর দিন আটকে রাখা হয় কুখ্যাত আয়নাঘরে। কিন্তু কি এমন গোপন সত্য জেনে ফেলেছিলেন মেজর জাহিদ, যার কারণে তাকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো? কেনই বা তার স্ত্রীকে আয়নাঘরে বন্দী করে অমানসিক কষ্ট দেওয়া হলো? 10 বছর পর আজ সেই রাতের লোমহর্ষক সত্য সবার সামনে তুলে ধরা হলো, যাতে শিউরে উঠবে পুরো দেশ। এই বিশাল অঘটনের শিকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে 2009 সালের পিলখানা ট্র্যাজেডির সেই কালো দিনগুলোতে। সে বছর শেখ হাসিনার সরকার অত্যন্ত সুকৌশলে তাদের বাছাই করা সেনা কর্মকর্তাদের পিলখানায় পোস্টিং দিচ্ছিল। তখন সেই তালিকায় সৎ ও মেধাবী মেজর জাহিদেরও নাম ছিল। কিন্তু ভেতরের থমথমে পরিস্থিতি ও অজানা কোনো এক গোপন ষড়যন্ত্রের গন্ধ পেয়ে তিনি সেখানে যোগ দেওয়া থেকে নিজেকে সরিয়ে রাখেন। তবে সেখানে পোস্টিং পেয়েছিলেন জাহিদেরই ব্যাচমেট এবং অত্যন্ত কাছের মানুষ ক্যাপ্টেন মোহাম্মদ মাজহারুল হায়দার। জাহিদ সেখানে না গেলেও বন্ধুর মাধ্যমে তিনি ভেতরের সব খবর পেতেন। আর এই পিলখানার ভেতরে লুকিয়েছিল এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র যা হাসিনার সরকারের সবচেয়ে বড় গোপন বিষয় ছিল। বন্ধু মাজহারের সঙ্গে জাহিদের সম্পর্ক ছিল আত্মার আত্মীয়ের মতো। তাই ভেতরের যে কোনো অস্বাভাবিক ঘটনা মাজহার সবার আগে তারই বিশ্বস্ত বন্ধুকেই জানাতেন। পিলখানায় যখন সেই ইতিহাস কাঁপানো কুখ্যাত তাণ্ডব চলছিল, ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন মাজহার ভেতর থেকে একটি কল করেছিলেন মেজর জাহিদকে। চরম বিপদে পড়া একজন মানুষের আকুতি ভরা কণ্ঠে মাজহার বলেছিলেন, জাহিদ আমাদের সব অফিসারদের এরা শেষ করে দিচ্ছে। জাহিদ তখন থ মেরে যান। অবাক হয়ে জিজ্ঞেস করেন, কারা এমনটা করছে মাজহার? জবাবে ক্যাপ্টেন মাজহার জীবনের শেষ মুহূর্তে এমন এক গোপন সত্য ফাঁস করে দিলেন যা শোনার পর জাহিদের পায়ের তলার মাটি একেবারে সরে যায়। মাজহার স্পষ্ট করে বলেন, এখানে এমন কিছু হিন্দিভাষী ব্যক্তি আছে যারা বিডিআর এর পোশাক পরে থাকে, কিন্তু এদের পিলখানা আগে কখনোই দেখা যায়নি। মাজহারের একটিমাত্র কথাতেই তো সবকিছু পরিষ্কার হয়ে যায়। এই হিন্দিভাষী লোকেদের উপস্থিতি মানে হলো পিলখানার ঘটনার পেছনে সরাসরি ভারতের হাত ছিল। আর ভারতের এই গোপন চক্রান্তের কথা মেজর জাহিদ জেনে গিয়েছিলেন। আর মাজহারের বলা একটিমাত্র বিস্ফোরক তথ্যই মেজর জাহিদের জীবনের সবচাইতে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তিনি স্পষ্ট করে বুঝে গিয়েছেন পিলখানার এই তাণ্ডবের পেছনের আসল কারিগর কারা ছিল এবং ভারতের ইশারায় কিভাবে এত বড় অঘটন ঘটানো হয়েছে। এরপর সেনাবাহিনীতে অযোগ্যদের পদে পদে প্রমোশন দেওয়া এবং পিলখানার এই চরম কালো সত্য নিয়ে মুখ খোলার কারণে তিনি শেখ হাসিনার সরকারের গোয়েন্দা সংস্থার নজরে চলে আসে। সরকার বুঝতে পারে মেজর জাহিদ তাদের গোপন কুকীর্তি জেনে গেছেন, ফলে যে কোনো সময় তিনি এই সত্য মানুষের সামনে এনে দিতে
দিতে পারে। পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা বুঝতে পেরে এই প্রতিবাদী অফিসার 2015 সালে সগৌরবে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন। তিনি চেয়েছিলেন সব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে নিজের মতো করে নিরিবিলি জীবনযাপন করতে, কিন্তু ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাওয়া স্বৈরাচারী হাসিনার সরকার তাকে শান্তিতে বাঁচতেই দেয়নি। এই সৎ অফিসারকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার ঠিক আগের ঘটনা শুনলে কিন্তু আপনার গা শিউরে উঠবে। তারিখটি ছিল 1 সেপ্টেম্বর 2016, রাত ঠিক 10টা। জাহিদের স্ত্রী জেবুন নাহার এবং তার 2 ফুটফুটে নিষ্পাপ শিশু সন্তানকে সম্পূর্ণ চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়। তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। অজ্ঞাত অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার পর জেবুন নাহার আকুল হয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার স্বামী কোথায়? তখন সেখানে উপস্থিত ডিবি ও সিটি নিষ্ঠুর কর্মকর্তারা রীতিমতো ভয়ঙ্কর কণ্ঠে হুমকি দিয়ে বলেন, তুই আর তোর স্বামী দুজনেই তো জঙ্গি। এই মিথ্যা স্বীকারোক্তি যদি নিজে মুখে না দিস তবে তোকেও তোর স্বামীর মতো চিরতরে পাঠিয়ে দেওয়া হবে। পরক্ষণেই এক পাষাণ কর্মকর্তা নির্মমভাবে হেসে বলে, মেজর জাহিদকে আমরা শেষ করে দিয়েছি। আর এমন কথা শোনার পর জেবুন নাহারের পায়ের নিচের মাটি সরে যায়। বিনা বিচারে স্বামীর এই চরম পরিণতির কথা শুনে শোকে পাথর হয়ে যান জেবুন নাহার। এরপর এই অসহায় মা এবং তার 2 অবুঝ কন্যা সন্তানকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় ডিবির চরম গোপন বন্দিশালা তথা কুখ্যাত আয়না ঘরে। সেখানে দিনের পর দিন তাদের উপর চলে অকথ্য নির্যাতন। দীর্ঘ 4 মাস 7 দিন তারা বাহিরের পৃথিবীর এক চিলতে আলোর মুখ পর্যন্ত দেখতে পারেনি। একটি বদ্ধ ঘরে দিনের পর দিন আটকে রেখে তাদের উপর যে অত্যাচার চালানো হয়েছিল তা ভাষায় প্রকাশ করা যায় না। স্বামীকে জঙ্গি প্রমাণ করে জবানবন্দি আদায়ের জন্য জেবুন নাহারের উপর চালানো হয় ভয়াবহ মানসিক ও শারীরিক নিপীড়ন। মিথ্যা স্বীকারোক্তি না দিলে চোখের সামনে 2 ফুটফুটে সন্তানকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার চরম হুমকি পর্যন্ত দেওয়া হতো। আয়নাঘরে সে অন্ধকার 4 দেয়ালের ভেতর মা এবং 2 অবুঝ সন্তানের বাহিরে কেউ শুনতে পায়নি। ঠিকই, তবে ওপরওয়ালার কাছে ঠিকই পৌঁছেছিল। এরপর শুরু হয় আরেক নতুন চক্রান্তের নাটক। 2016 সালে ডিসেম্বরে পুলিশ অত্যন্ত সুকৌশলে আশকোনের এক কথিত অভিযান চালিয়ে জেবুন নাহারকে সেখান থেকে উদ্ধার করার এক ডাহা মিথ্যা গল্প ফাঁদে। এরপর তাকে ফাঁসিয়ে দেওয়া হয় সাজানো মিথ্যা মামলায়। এই অসহায় নারী যেন কোনোভাবেই কারাগার থেকে বের হতে না পারে, তাই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে একটির পর একটি বানোয়াট মামলায় তাকে আসামি বানিয়ে অন্ধকার জেলে বন্দী করে রাখা হয়। টানা 4 বছর জেলের 4 দেয়ালে বন্দী থাকার পর অবশেষে তিনি জামিন পান। কিন্তু তিনি যেন স্বামীর প্রতি হওয়ায় নিষ্ঠুর অন্যায়ের বিচার চাইতে না পারেন, সেই ভয়ে স্বৈরাচার হাসিনা সরকার 2022 সালে আবারও তার জামিনটি বাতিল করে দেয়। সত্যকে ধামাচাপা দিতে হাসিনা এতটাই মরিয়া ছিল যে কোনোভাবেই এই পরিবারকে মাথা তুলে দেওয়া উচিত ছিল না। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেভাবে একটি নিরপরাধ পরিবারকে তিলে তিলে ধ্বংস করার নকশা আঁকা হয়েছিল তার প্রতিটি পরতে পরতে লুকিয়েছিল চরম পৈশাচিকতার ছাপ। পাপের ভারে তারা এতটাই ডুবেছিল হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছে। কিন্তু প্রকৃতির এই অলঙ্ঘনীয় নিয়ম হলো আল্লাহর বিচার কখনো কাউকে ছেড়ে কথা বলে না। হাসিনা সরকারের চরম পৈশাচিক রূপ এতটাই ভয়ঙ্কর ছিল যে চিরবিদায়ের পর মেজর জাহিদের নিথর দেহটাকেও সামান্যতম সম্মানটুকু দেওয়া হয়নি। ঢাকা মেডিকেল কলেজের মর্গে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর পরিবার বারবার নিথর দেহটি দাবি করলেও অত্যন্ত নিষ্ঠুরভাবে তা প্রত্যাখ্যান করা হয়। দুঃখজনক হলেও সত্যি টানা 2.5 বছর পর মর্গে পড়ে থাকার পর বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে জুরাইন কবরস্থানে মাটি চাপা দেওয়া হয় এই দেশপ্রেমী সেনা কর্মকর্তার শরীরকে। একজন সাবেক সেনা কর্মকর্তা এবং একজন দেশের গর্বিত সন্তানকে এভাবে শেষ বিদায় জানানোর মধ্য দিয়ে সেই সময় রাষ্ট্র কতটা পচে গিয়েছিল তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। একটি নিথর দেহ নিয়ে এতটা নোংরামি পৃথিবীর ইতিহাসে খুব কমই দেখা যায়। এই ঘটনার মাধ্যমে হাসিনা সরকার প্রমাণ করে দিয়েছিল তারা কতটা পাষাণ হতে পারে। তবে অত্যাচারীর পতন তো একদিন হবেই, এই চিরন্তন সত্য আজ সবার সামনে একেবারেই পরিষ্কার। গায়েবী গজব দুনিয়াতেই শুরু হয়ে গেছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার এক বিশাল গণঅভ্যুত্থানের মাধ্যমে অহংকারী ফ্যাসিবাদের পতন ঘটে এবং দেশের মানুষ তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দেয়। ক্ষমতার গদি ছেড়ে দেশ থেকে একেবারে ভারতে পালাতে বাধ্য হয় স্বৈরাচারী হাসিনা। ঠিক তার পরপরই 31 আগস্ট দীর্ঘ কারাবাস থেকে মুক্তি পান মেজর জাহিদের স্ত্রী। দীর্ঘ প্রায় 1 দশকের চরম প্রতীক্ষার পর আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ভয়ঙ্কর অঘটনের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ যখন এই লোমহর্ষক সত্যগুলো মানুষের সামনে আসছে তখন সবাই একটাই কথা, জালিমের পতন এভাবেই ঘটে। যে হাসিনার সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে এবং ভারতের দালালে লুকাতে সৎ মেজরকে দুনিয়া থেকে সরিয়েছিল, আজ তাদের চরম পরিণতি দেখে গোটা দেশ যেন জব্বর শিক্ষা পেয়েছে। জাহিদের স্ত্রীর 10 বছরের চাপা কান্না আর 2 অবুঝ শিশুর চোখের জল আজ বিশাল অভিশাপ হয়ে নেমে এসেছে এই স্বৈরাচারের উপর। প্রকৃতির এই নিখুঁত বিচার আবারও প্রমাণ করে দিল কোনো গোপন ষড়যন্ত্রই চিরকাল চাপা থাকে না। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত ভিডিওটি। আশা করব আপনাদের কাছে এই তথ্যগুলো অনেক ভালো লেগেছে। এরকম তথ্যবহুল ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।